নমস্কার, দেখছেন গ্রে জোন। গীতা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্লেষক কাজল ভট্টাচার্য। 26,000 চাকরি বাতিল, টেট দুর্নীতি, নিটের ফলাফল এখনো বেরোয়নি। কোথায় দাঁড়িয়ে বাংলার ভবিষ্যৎ, কারা দায়ী এর জন্য? এই নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমি খুব বেশি ভূমিকা দেব না, সরাসরি আমাদের প্রশ্ন উত্তর পর্বে ঢুকবো। তার আগে কাজল দাকে গ্রে জোনের পর্দায় স্বাগত জানাই। নমস্কার। গ্রে নমস্কার। জোনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথম প্রশ্নটাই যেটা করবো, এক্ষুনি আমরা কথাটা বললাম, এই যে অবস্থা শিক্ষা ব্যবস্থার, তার জন্য কে দায়ী? শিক্ষা, প্রথমে দেখো তোমার কথার মধ্যে আছে যে ব্যবস্থাটা কখনো একজনের হয় না, এটা একটা প্রাতিষ্ঠানিক। এইবার সে প্রাতিষ্ঠানিক ব্যাপারটা হয়েছে যে এই কেলেঙ্কারিগুলো, তাই তো শিক্ষা ব্যবস্থা। অবশ্য শিক্ষা ব্যবস্থা কিন্তু আরো ব্যাপক, যেরকম নাকি এর মধ্যে প্রচুর বাংলা স্কুল বন্ধ হয়ে গেছে, যেখানে কি এর আগে এই আমরা যাদের সো কল্ড টেন্টেড যাদের বলছি শিক্ষক, যাদের চাকরি গেছে, তারা পড়াতে গেছিল, অনেক কিছু উল্টোপাল্টা হয়েছে, আমরা সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছিল যে অবস্থাটা কোথায় গেছিল। শেষ পর্যন্ত দেখা গেল 26,000 চাকরি চলে গেল। কেননা নিয়োগ দুর্নীতি সাধারণত শাসক দলেরই করার ক্ষমতাটা থাকে, সুতরাং প্রথম দায়টা তাদের। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা বিরোধী গোষ্ঠীও থাকে। এই বিরোধী গোষ্ঠী তাহলে কি ঘুমায় তখন, যখন শাসক দুর্নীতিগুলো করে? যদি নাকি বিধানসভার ভেতরে এই নিয়ে কথা ওঠালো, শাসক যদি পাত্তা না দেয়, হতেই পারে তখন তারা রাস্তায় নামবে। তো যাই হোক, তারা রাস্তায় নেমেছে এক সময়, শাসক দল তাদের হয়ে সাফাই দিয়েছে। সব শাসক দল যা করে এখানেও তাই হয়েছে, নিজেদের ঘাড় থেকে ওটা ঝেড়ে ফেলতে চেয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে গেছে, সেখান থেকে আমরা জানি যে প্রচুর দুর্নীতির জন্য কেউ জেলে গেছে, কারোর পেছনে সিবিআই লেগেছে, নানা রকম তদন্ত হয়েছে। তদন্ত হয়েও শেষ পর্যন্ত কিন্তু ঠিক ও দায়ী, ওর জন্য এরকম হয়েছে, এটা কিন্তু আমরা এখনো পেলাম না। কারণ ওরকম ভাবে যদি স্পেসিফিক ভাবে পেতাম, তাহলে কিন্তু সাজা হতো। এখনো পর্যন্ত গোটা ব্যাপারটা ঝুলে আছে। ইভেন আজকেও সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে এই যে দ্বিতীয়বার আবার যে পরীক্ষাটা নেওয়া হবে পুনর্বহালের জন্য, সেখানেও টেন্টেডরা ঢুকে যাচ্ছে। এবার তার জন্য বলেছে যে ওই স্কুল সার্ভিস কমিশন তাদের নিজের সাইটে ওই যারা নাকি ঢুকে যাচ্ছে ওই টেন্টেড, তাদের একটা ওই লিস্ট দিতে হবে 7 দিনের মধ্যে, তা না হলে সুপ্রিম কোর্ট আবার সক্রিয় হবে। কিন্তু এই যে ব্যাপারগুলো হচ্ছে, তার মানে একটা ব্যাপারের মধ্যে জড়িয়ে গেল সরকার, বিরোধী পক্ষ, তদন্তকারী সংস্থা, আদালত, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, এরা ছিল। আজ পর্যন্ত কিন্তু স্পেসিফিক ভাবে কিছু হয় না। আমরা শুনেছি যে ওই এমএলএ টাকা খেয়েছে, এই হয়েছে, ওর এত ক্যান্ডিডেট, তার অত ক্যান্ডিডেট, প্রমাণ কোথায়? 52 কোটি টাকা পাওয়া গেল পার্থ বাড়ির থেকে, তারপর সো হোয়াট? কে এসছিল? ও কি একা গিয়ে গিয়ে ওই টাকাগুলো জোগাড় করে এনেছিল সব? তাহলে সেটাই বলতে হয় যে হ্যাঁ, একা ওই লোকটাই দায়ী। বলতে পারেনি। সুতরাং গোটা ব্যাপারটা যেন কোন এক রহস্যময় কারণে ঝুলে আছে। রহস্যময় বলছি এর জন্য কারণ ব্যাপারটা হয়েছে, কার জন্য হয়েছে এটা কিন্তু এখনো ঠিকভাবে আমরা জানতে পারিনি। সুতরাং এই ব্যাপারে কিন্তু আগ বাড়িয়ে কেউই কিছু বলতে পারে না। ঠিক এটাই হচ্ছে শাসকের দলের থেকে আজকেও যেরকম নাকি বলা হয়েছে যে কে বলেছে আমরা চোর, প্রমাণ কোথায়? এগুলো ভোট আসলেই এই ব্যাপারটাকে জিয়ে রাখা হয় ওই ভোটের জন্য, আবার তারপর ঠান্ডা করে চলে যায়। সত্যি তাই, আমরা তো তাই দেখেছি, এর আগের কেলেঙ্কারিতেও তাই দেখেছি, এখনো তাই দেখছি। ব্যাপারটা আছে সমাজে, আমাদের সমাজ রিয়াক্ট করছে কিভাবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু না কারোর দিকে স্পেসিফিক ভাবে আঙুল তুললে কিন্তু হবে না, এর দায় সবাইকেই নিতে হবে। যদি কেউ দোষী থাকে
সবার চাপে পড়ে কিন্তু আমাদের তো আফটার অল গণতন্ত্র, ব্যাপারটার মূলটা রয়েছে কিন্তু ওই আমাদের রাজনৈতিক রাজনীতিকে তো বদলে দিতে পারে। যদি আমার মনে হয় যে এই শাসক গোষ্ঠী দায়ী, বদলে দেবো। যদি মনে হয় এই শাসক গোষ্ঠী দায়ী না, বদলাবো না। কিন্তু তাহলে ব্যাপারটা হলো কার জন্য? তদন্তকারী সংস্থাকে জবাব দিতে হবে এটা। এখনই যাদের কথা উঠলো, যে প্রথম তিনটে নাম, শাসক দল, বিরোধী দল এবং তদন্তকারী সংস্থা, এদের তিনজনের একটা ত্রিকোণ ইকুয়েশন কিন্তু কদিন আগে আমরা দেখতে পেয়েছি। কার মাধ্যমে? শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে। সেখানে তিনি এক জায়গায় বলছেন যে শুভেন্দু অধিকারী, যিনি কিনা এখন রাজ্যের অন্যতম বিরোধী দলনেতা, তিনি টাকা নিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছেন এবং তার কাছে সেই ভিডিও রয়েছে, সেটাও তিনি সেখানে চালিয়ে দেখালেন। যদিও যে সময় শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী শাসক দলের লোক ছিলেন। আবার এই মুখপাত্রই কোনো এক সময় কিন্তু মুখ্যমন্ত্রীকেও দুর্নীতির একদম শিরোপা ডাকাত রানী বলে সম্বোধন করেছিলেন। সেটা তিনি সরাসরি নাকি তার কাছে প্রমাণ আছে, কথাও শোনা গেছে। এবং এই যে 3 নম্বর ক্যারেক্টার তদন্তকারী সংস্থা, তারা কিন্তু সেই সময় তাদেরও একটা নিষ্ক্রিয় ভূমিকা দেখা গেছে এবং স্টিল দেখা যাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাপারগুলো না ঠিক ব্যাখ্যা করবার মতো না। কেন আমি বলি, এই কুণাল ঘোষের চরিত্র, এ নিজে এক সময় জেল কেটেছে সারদা কেলেঙ্কারির সময়। তখন সে আবার বলেছিল যে মূল বেনিফিশিয়ারি বলে মমতা ব্যানার্জি। আবার সে পরে বলেছে যে না, আমি ভুল বলেছি। এইবার সত্যিকারের কথা হলো, মূল বেনিফিশিয়ারি কে সেটা কুণালে বলতেই পারে। আমাদের গণতন্ত্রে তো বাক স্বাধীনতা আছে। ও যেরকম শুভেন্দুর নামে বলেছে, মমতার নামে বলছে, হতেই পারে। কিন্তু যে নাকি স্পেসিফিক করে দেবে যে না ওটা মমতা না ওটা শুভেন্দু না কুণাল, এটা হচ্ছে তদন্তকারী সংস্থার কাজ। এই দায়িত্বটা নিতে হবে তদন্তকারী সংস্থাকে, যে না তুমি ঠিক বলনি, ও আসলে দায়ী। এবারই তদন্তকারী সংস্থা ঘুমিয়ে পড়ছে। এইবারই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে কিন্তু প্রচুর সন্দেহজনক কথাবার্তা আছে। একসময় একে কিন্তু বলাও হয়েছিল যে ওই পোষা টিয়ে, হ্যাঁ, সেটা যতদূর সম্ভব আমার মনে পড়ে মনমোহন সিং জমানায়। যখনই যে সেন্ট্রালে আসে, সিবিআই মোটামুটি তাদের হয়ে বলে বা তাদের নির্দেশে চলে। এইবার যদি নাকি একটা তদন্তকারী সংস্থার মধ্যে রাজনীতি যদি মানে কন্ট্রোলড বাই রাজনীতি হয়, তাহলে তো মুশকিল। তাহলে তার ভূমিকাটা কখনোই নিরপেক্ষ তার থাকবে না। এটা তদন্তকারী সংস্থার দোষ না, দোষটা হচ্ছে তদন্তকারী সংস্থাকে যারা চালাচ্ছে। তার জন্যই এটা ঠিক এইভাবে না, এই আমি কাকে বললাম ও কাকে বলল, এগুলো দিয়ে হয় না। এগুলো তো রাজনীতির খেলা। আমাদের এখানে খুশবন্ত সিং ভারী সুন্দর একটা কথা বলেছিলেন। তাকে বলা হয়েছিল যে আমাদের এই গণতন্ত্রে তো আমরা এত বিরোধীদের ভূমিকা নিয়ে কথা বলি, তো বিরোধীদের আসল ভূমিকাটা কি? ও তখন বলেছিল যে বিরোধীদের ভূমিকা হচ্ছে যে যদি নাকি সরকার বলে পৃথিবীটা গোল, বিরোধীরা বলবে না পৃথিবীটা চ্যাপ্টা। এরপরে বোধহয় আর কিছু এই শাসক আর বিরোধী নিয়ে কিছু বলা উচিত। গোটাটা ভোটের খেলা, গোটাটা রাজনীতির খেলা। তদন্তকারী সংস্থা এবার কার ইশারায় খেলছে সেইটা বলা ঠিক না, কিন্তু খেলছে, খেলা একটা হচ্ছে। সর্বশেষ যে ক্যারেক্টারটার কথা উঠেছিল, সমাজ, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতিতে সমাজের যে ভূমিকায় থাকার কথা ছিল সেটা কি দেখতে পাচ্ছেন? কখনোই না। সমাজ যদি এই যে আমি ধরে নিলাম মমতা ব্যানার্জি খুব খারাপ, শুভেন্দু খুব খারাপ, কুণাল খারাপ, মোদি খারাপ, কারণ এরা, আমরা খারাপ বলি না বলি, মমতা মোদিকে খারাপ বলে, মোদি মমতাকে খারাপ বলে, কুণাল শুভেন্দুকে খারাপ বলে, শুভেন্দু আবার উল্টোটা বলে। তার মানে এরা কিন্তু একে অন্যকে খারাপ বলে। আর যখন জিজ্ঞাসা করা হয় যে তুই এত খারাপ কেন, ও বলে যে তুই কত খারাপ কেন। কেউ কিন্তু বুক চাপড়ে বলতে পারে না যে আমি খারাপ না। এই নীতি নৈতিকতাটাই শেষ হয়ে গেছে।
আমরা এখন খারাপের মধ্যে তুলনা করি, কে বেশি খারাপ কে কম খারাপ। এর দায়িত্বটা কে নেবে? এরা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, শুভেন্দু আসেনি, মমতা আসেনি, অভিষেক আসেনি, সবাই তো এই সমাজের ফসল। এদের যদি নাকি একটুখানি পারিবারিকটা দেখা যায়, এরা কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত না এরা কেউ। হ্যাঁ, অথচ এদের নিয়ে তাহলে এত কিছু কেন ওঠে? এত দুর্নীতি, হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার, সবার কথাই আমি বলছি, আমি স্পেসিফিক ভাবে কোনো দল কারোর বিরুদ্ধে আমি বলছি না। কেন হয় এরকম? আসলে আমাদের সমাজের যে মূল স্রোতটার মধ্যে না একটা করাপশন ঢুকেছে যুগের পর যুগ ধরে। এটা আজকে এই গত 11 বছর আর 15 বছরে হয়েছে তা না, এটা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় থেকে হয়ে এসছে। সেটা কংগ্রেস জমানাতেও হয়েছে। এই কংগ্রেস জমানার থেকে যখন নাকি এই বামপন্থীরা এক সময় রাজীব গান্ধীকে কি বললো, বোফোর্স কেলেঙ্কারি নিয়ে চোর বলল। এরপরে ও মারা যাওয়ার পর যখন নাকি কেসটা সলভ হলো, তখন ওকে দেখা গেল ওর মধ্যে ওর কোনো ভূমিকাই ছিল না, অথচ লোকটা টেন্টেড হয়ে মরল। তো যারা বলেছিল তাদের কি কোনো দোষ মানে সাজা দেওয়া হয়েছিল? হয়নি। তার মানে ইচ্ছা করলে আমি বলে দিতে পারি তুই চোর, তুই ভালো। এই ব্যাপারটা নিয়ে বরং একটা খুব ভালো আমি স্ট্যান্ড দেখলাম, যেটা অভিষেক তুলেছে। এই যে এখন বলা হচ্ছে যে কোনো মন্ত্রী বা ওই সাংসদ বা বিধায়ক, ওই যে কোনো যদি একটা ওই কেস ফেস হয়, তাহলে 30 দিন সে যদি ওই জেল হেফাজতে থাকে, তার রেজিগনেশন হয়ে দিতে হবে। অভিষেক একটা ভারী সুন্দর কথা বললো যে ওটা 30 দিন কেন, 15 দিনের মধ্যে দিতে হবে। কিন্তু তারপরে যদি প্রমাণ হয় যে না, সেই তদন্তকারী অফিসার ওটা ভুল রিপোর্ট দিয়েছিলেন, তাকে কিন্তু তার ডাবল দিন জেল কাটতে হবে। আমরা তাহলে রাজি। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো যে একবারে তাই তো, আমি ইচ্ছে হলেই কাউকে একটা উল্টো পাল্টা বলে দিতে পারি নাকি? আর তদন্তকারী সংস্থার হাতে সেই ক্ষমতা আছে, তারা এরকম একটা ধারা দিয়ে দেবে যাতে নাকি ঢুকিয়ে দেবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো তার জন্য বলছি যে আমাদের সমাজের কিন্তু এটা একটা, এই যে শ্রেণী বৈষম্য ছিল, যেগুলো নাকি আমরা মার্ক্সবাদে খুব পড়তাম, শ্রেণী বৈষম্য, শ্রেণী শত্রু, এইসব আমরা পড়েছি অনেক কিছুই, কিন্তু একটা নিরপেক্ষ সমাজ তৈরি করতে পারিনি। আর যেটা আমাদের বাংলায় না বড় বেশি। হ্যাঁ, বাংলাতে আবার খুব সার্বিক। বাংলাতে আমি আর হাতে, এখন তো নিউজ চ্যানেল হয়েছে, আমার যুগে তো সংবাদপত্রই ছিল, ওই হাতে আমার পেপারটা দেখে বোঝা যেত আমি কোন পার্টিকে ভোট দিই। মানে যে মাধ্যমটাকে আমরা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটাও নিরপেক্ষ ছিল না কোনোদিন। যার জন্য আজকে আমাদের এখানে কিন্তু রাজনীতিটা সব থেকে বেশি, এই যে এসআইআর নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে, আমাদের বেঙ্গলকে সে এত সব কিছুতে এত ভোকাল কেন? কারণ ভীষণ ভাবে রাজনীতিটা বড় বেশি হয়। অথচ এটা আলাদা পার্সপেক্টিভ, আমি আর যাব না সেই পার্সপেক্টিভে। এতে কিন্তু যে খুব একটা উন্নতি হয়ে গেছে আমাদের, তা কিন্তু না, বরং প্রমাণ করে যে আমাদের অবনতি হয়েছে। নীরদ চৌধুরীর আমাদের মানে বাঙালিদের সম্পর্কে যে ধারণা ছিল নীরদ শ্রী চৌধুরী, সেটা জানলে না আরো খুব ভালো হয়। হ্যাঁ, নীরদ শ্রী চৌধুরী বাঙালির ক্যারেক্টারটাকে যেইভাবে নাকি বিশ্লেষণ করেছিল, সেটা খুব আরো মজার, একেবারে অন্য প্রসঙ্গ, যাই হোক সেটাতে আমি আর যাচ্ছি না। তো তার জন্যই বলছি যে এর জন্য দায়ী হচ্ছে সমাজ। আমি কোনো পার্টিকুলার আমি রাজনীতিকে আমি এর জন্য দায়ী করি না। এক্ষুনি একটা কথা আপনি বললেন যে বেঙ্গল খুব ভোকাল, তাহলে আজ 1 বছরের ওপর হতে চললো অভয়াকাণ্ডের, আজ এতগুলো মাস হয়ে গেল, 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন। তাহলে বাংলার রাস্তায় সেই নিয়ে বাঙালির কেন গলা পাওয়া যাচ্ছে হ্যাঁ, না? পাওয়া যাচ্ছে তো, খুব পাওয়া যাচ্ছে গলা। বাঙালি ডার্বি ম্যাচ দেখছে, হ্যাঁ, বাঙালি একাডেমি যাচ্ছে, বাঙালি করবে, মিছিল করবে, হ্যাঁ, ওই প্রদীপ জ্বালিয়ে মিছিল করবে। অভয়ের ওখানে দেখা গেল রাত দখল হলো। তারপরে কি, রাত দখলের পরেও দেখা গেল প্রথমে কিন্তু এই ব্যাপারটার মধ্যে রাজনীতি ঢোকেনি, এটা অভয়ের মা বাবাও চায়নি।
ওরা চেয়েছিল একটা ঘটনা সত্যি তো, সবকিছুর মধ্যে রাজনীতি ঢোকার দরকারটা কি? আমাদের দিল্লিতে নির্ভয়া কেস হয়েছিল, তো রাজনীতির দরকার হয়নি, তো হয়ে গেছিল তো সলভ, এখানে কেন হলো না? তার মানে আমরা সব কিছুর মধ্যে না একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। এবার কথা হচ্ছে যে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কি খুব ভালো? এটাকেই আমরা এরকম ভাবে চালাতে চাই যে আমরা খুব উন্নত, তার জন্যই আমরা সবকিছুর মধ্যে রাজনীতি করি, হ্যান করি, ত্যান করি, এসব খুব আছে। যে অন্যান্য স্টেটগুলো যেরকম এখন ওই বাঙালিকে বিশাল তোলা হচ্ছে, বাঙালির উপর অত্যাচার, বাঙালির উপর অত্যাচার। আরে বাবা, যদি নাকি সবকিছুর মধ্যে আমি রাজনীতি মেলাতে চাই তাহলে তো হয় না, কারণ কিছু তো প্রবলেম আছে, সামাজিক প্রবলেম, তার সাথে রাজনীতিকে মিশিয়ে দিলে জটিল হয়, যেটা নাকি হলো আমার অভয়ার কেসে। যে এখন কিন্তু দেখা গেল এটার মধ্যে একটা রাজনীতি, ও ঝান্ডা থাকুক না থাকুক, আমরা তো লোকটাকে চিনি, রাজনীতি ঢুকে যাচ্ছে। এবার যেই রাজনীতি ঢুকলো, এক পক্ষ যেটা করতে চাইবে আরেক পক্ষ সেটা বাধা দেবে, রাজনীতির ছকে পড়ে গেল। আবার যখন অরাজনৈতিক ছিল তখনও কিছু হয়নি, কারণ আমাদের দেশের গোটা ক্ষমতাটাই নিয়ন্ত্রণ করে রাজনীতি। আমরা সেখানে সমাজনীতিকে আমরা কোনো পাত্তাই দিই না। কি করার আছে? এটা একটা অদ্ভুত একটা জায়গা। যদি মনে হয় যে রাজ্য পারছে না, কেন্দ্র তাহলে স্টেপ নেবে। কেন্দ্র আছে কি করতে? রাজ্যের শাসন হচ্ছে আমাদের মানে লোকাল সরকারের, রাজ্য সরকারের এখতিয়ারে। রাজ্য সরকার যদি ফেল করে, ফেল করেছে আমি বলছি না, কিন্তু যদি ফেল করে তাহলে কি করবে? তখন যদি কেন্দ্র তো বারে বারে বলছে যে এখানে শাসন নেই, হ্যাঁ এখানে শাসকের আইন, তাহলে তুই এটা বলছিস কি বল? তোর লজ্জা লাগে না? তুই তাহলে আছিস কেন কেন্দ্রে? আর তা নাহলে বল যে আমি মিথ্যা কথা বলছি। এই যে জট পাকিয়ে দেওয়া, আর আমাদের এই যে বাঙালিরা বলছি ভোকাল, ভোকাল তো জায়গাটার মতো হচ্ছে না। আমাদের বেঙ্গলে এখন শিক্ষা, স্বাস্থ্য এত বেশি মহার্ঘ হয়ে উঠছে, এত বেশি দাম, কোথায়? তার জন্য কি হয়েছে? কিছুই হয়নি। যে বলতে যাচ্ছে তার গায়ে একটা লেবেল দেওয়া হচ্ছে। এ এখন কিছু বললে এখনো চ্যান্টি তৃণমূল। আগে সিপিএম এর সময় বলা হতো যে ও হচ্ছে অকমিউনিস্ট, কমিউনিস্ট বিরোধী, সব কিছুতে তো লেবেল। তখন যেটা হয়েছে এখন ঠিক তার উল্টোটা হচ্ছে এটাই, কিন্তু ঘটনাটা আফটার অল এক। অতীতেও কিন্তু এই একই জিনিস হয়েছে, এক জিনিস হয়ে গেছে। সেই নেতাজি সুভাষচন্দ্রের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত যা হচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে যা হয়েছে, শান্তিনিকেতনকে নিয়ে যা হয়েছে, বিদ্যাসাগর যাকে আমরা রিফর্মার বলি তাকে নিয়ে কি হয়েছে? সে শেষ জীবনটা চলে গেল কেন? ওই কর্মাটারে গিয়ে পড়ে থাকছে একটা লোক। বিদ্যাসাগর যখন বিধবা বিল এনেছিল, কটা বাঙালি তাকে সাপোর্ট করেছিল? ও যখন বলেছিল যে বিদ্যাসাগর, অবশ্য এটা না, যখন নাকি বলা হলো এই কালীপ্রসন্ন সিংহ এদের গ্রুপটা যখন বলল যে খুব দরকার আমাদের বিজ্ঞান চর্চা, কজন সাপোর্ট করেছিল? বিবেকানন্দ, কায়স্থ বলে তাকে সরিয়ে রাখা হয়েছিল। আবার রাজনীতি, বিধান রায়ের নামে কি কি ছড়া কাটতো এই লেফটিস্টরা। তার জন্যই বলছি যে বাঙালিরা ভোকাল ঠিকই, তবে ভোকালটা তো হতে হবে কিসের জন্য ভোকাল? নীতি নৈতিকতার জন্য কি? সেটা কখনোই না। সব সময় যারা ভোকাল হয়েছে রাজনীতি, 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 দলবাজি। দল মানেই তো সার্বিক থাকলো না, একটা অংশ। এখান থেকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এক্ষুনি যে বাঙালির ভোকাল হওয়ার কথা উঠলো, সেখানে তাও দেখা গেল যে অভয়াকাণ্ডের পরে বা এই শিক্ষক বাতিলের পরে অ্যাটলিস্ট প্রদীপ হাতে, মোমবাতি হাতে বাঙালিকে রাস্তায় দেখা গিয়েছিল। কিন্তু যখন মুর্শিদাবাদ মোথাবাড়ির ঘটনা, সেই সময় কেন শুধুমাত্র একটা পার্টিকুলার বিরোধী দল ছাড়া আর কোনো বাঙালিকে ওই মোমবাতি হাতেও রাস্তায় দেখা গেল না? তার জন্য অত দূর যাওয়ার দরকার নেই, আমাদের সামনাসামনি আছে তো। আমাদের এই খালি কলকাতায় বসে আমাদের আগে একটা কি ধারণা ছিল যে দিল্লি হচ্ছে আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল, মুম্বাই হচ্ছে বিজনেস ক্যাপিটাল, কলকাতা হচ্ছে কালচারাল ক্যাপিটাল। আচ্ছা, কলকাতা কালচারাল ক্যাপিটাল কেন? কলকাতায় কি এরকম হলো যে আমাদের কালচারাল ক্যাপিটাল? রবীন্দ্রনাথ, বেশ, সে তো অনেকদিন আগের কথা। তারপরে
আমি একটা সাধারণ ধরে নিচ্ছি উত্তম কুমার যখন মারা গেল, উত্তম কুমারের লাশটা নিয়ে পর্যন্ত রাজনীতি করা হয়েছিল বলে একটা অভিযোগ ওঠে, যদিও সেটা সিপিএম অস্বীকার করে যে না এরকম কিছু ছিল না। হ্যাঁ, ওইটা তার মানে ব্যক্তিগত ব্যাপার, তার পারিবারিক স্তর থেকে ওরকম বলা হয়েছিল বলে ওই রবীন্দ্র সদনে ওর ওই দেহটাও বেশিক্ষণ রাখা হয়নি, হ্যান ত্যান, যাই হোক। এইবার এই যে সেই আমার মুর্শিদাবাদে কি হচ্ছে, কি জলপাইগুড়িতে, যেরকম নর্থ বেঙ্গলে এখন প্রচুর কেস হচ্ছে রোজ। মানে আমার চাকরি জীবনের প্রথম দিকে আমরা জানতাম, আমরা হাফ ইচ্ছেস করতাম যে নর্থ বেঙ্গলের নিউজ যাচ্ছে না, দুদিন নর্থ বেঙ্গলের নিউজ হতো না, এত ঠান্ডা জায়গা ছিল। সেই নর্থ বেঙ্গল আজকে কি হলো? বিশেষ করে এই যে উদয়ন গুহর পর থেকে আমাদের দিকে একদম অশান্ত। এইদিকে মুর্শিদাবাদে পরপর একটা সাম্প্রদায়িক একটা হাওয়া, একটা অনুপ্রবেশ চলছেই। আর আমাদের সব থেকে বড় কথা যেটা, যে আমরা কিছু করতে গেলে না আগে সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, রাজনৈতিক হলে কোন দল, এইগুলো হিসাব করে না আমাদের কেউ তো লিড করবে। একটা যদি মশাল মিছিল করি, প্রদীপ মিছিল, মোমবাতি মিছিল, একটা কেউ লিড করবে। তো এবার লিডটা সাধারণত যারা করে তারাই সমাজের কিছু বিশিষ্ট লোক বলতে এই সব জায়গায় আমরা সাধারণত বুঝি যে শিল্পী, আর রাজনীতি হলে রাজনৈতিক নেতা। এই যে শিল্পী টিল্পী এখন তো এরা রাজনীতির খাতায় নাম লিখিয়ে ফেলেছে। হ্যাঁ, আবার এরা দল বদলু। আবার শিল্পীদের সব থেকে যেটা অদ্ভুত কথা, অন্তত রাজনীতির ওপরতলা লোক যারা, তারা দল বদলু হয় না। মমতা দল বদল করে না, অভিষেক দল বদল করে না। অনেকে বলে কংগ্রেস ভেঙে, আরে কংগ্রেস ভেঙে সে নিজের দল করেছে, সে কিন্তু অন্য দলে নাম লেখায়নি, তার জন্য ও দল বদলু বলা যায় না। শুভেন্দুকে সত্যিকারের দল বদলু বলা যায়। কিন্তু কথা হচ্ছে যে এই আমাদের শিল্পীদের দেখেছি যখনই যে ক্ষমতায় থাকে তার মানে কি বলবো, সাগরিত হয়ে যায়। এইবার তাহলে ভোকালটা হবে কিভাবে? একটা সাধারণ মানুষ নিজের ঘরে বসে তো ভোকাল হতে পারে না, আর তারপর তার ভয় আছে, সে ভোকাল হলে আরো 10 জন এসে তাকে কি বলবে, কি থ্রেট দেবে, পাড়ার মস্তান রয়েছে। ন্যাচারালি আমরা কিন্তু অরাজনৈতিক ভাবে যে কিছু করবো, এখন সেই দিন শেষ। এখন বলবো না এটা অনেক দিন আগে শেষ, এটা মোটামুটি বামফ্রন্টের সময় থেকে বেশি শেষ হয়েছে, কারণ বামফ্রন্ট সব জায়গাকে রাজনীতির মধ্যে নিয়ে এসেছিল। এটা কিন্তু মমতার যুগের দান না, আমরা যাই বলি না কেন, এইগুলো করেছিল ওরা, LCS, লোকাল কমিটি। ওই লোকাল কমিটি করে প্রত্যেকটা পাড়া গলি সব জায়গার মধ্যে ছড়িয়ে দিয়েছিল রাজনীতি, তাকে ধরে। তারপরেই এসছে মমতা তো ইনহেরিট করেছে, নতুন করে কিছু করতে হয়নি। তো এই যে বাংলার বুদ্ধিজীবী এবং বামপন্থী মনস্কতার মানুষদের কথা উঠলো, এই প্রসঙ্গে একটা বিষয় মাথায় আসছে, সেটা হচ্ছে বাংলার সিচুয়েশন অত্যন্ত খারাপ। মুর্শিদাবাদ নিয়ে কলকাতার রাস্তায় মিছিল নেই, কিন্তু প্যালেস্টাইন নিয়ে আছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে আবার একটা খুব সুন্দর প্রশ্ন। আমাদের সময় একটা কথা ছিল, তখন আমরা তোমাদের বয়সী, যে ভিয়েতনামে বৃষ্টি হলে কলকাতায় ছাতা ধরে, ঠিক আছে, অথচ বাংলাদেশে কিছু হলে, এই যে বাংলাদেশে এত হত্যা হলো, হ্যাঁ, একবারে ধার্মিক ব্যাপার, তো সাম্প্রদায়িক ব্যাপার গোটাটাই, আমাদের এখানে কিছু হয়েছিল? মুর্শিদাবাদে তো 2-4টা কেস, কিছুই না। ঘরের পাশে যেখানে আমরা এখনো অনেকে জন্মসূত্রে ওই দেশটার সাথে আমাদের সম্পর্ক আছে, কারোর কাকা আছে, কারোর জেঠু আছে, কিছু না কিছু আছে। কি হলো সেটা? এইটা এত কিছু হলো ইউনুস আসার পর থেকে, একটা কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। এইবার এত বড় একটা জিনিস হবার পর যদি না হয়, ওই মুর্শিদাবাদে 2টো কেস হলো না 4টা কেস হলো, তার হবেটা কি? কারণ ওই যে বলছি না, আর ওই বিদেশে হলে কোথাও হচ্ছে, কারণ ওইটা করা না অনেক সেফ। আর আমার একটা এটা ছিল বামপন্থীদের, এটা কিন্তু কংগ্রেস বা তৃণমূল এদের এই রোগটা নেই। হ্যাঁ, এরা ওই আনন্দমার্গী হত্যা যখন হলো,
বিজন সেতুতে, তখন বলা হলো, সবাই বিরোধীরা বলেছিল ওটা ওই সিপিএম করিয়েছে, কিন্তু সিপিএম বললো যে ওরা করায়নি। ঠিক আছে, আমি মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, সিপিএমই সত্যি কথা বল। তার বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল, রাস্তায় নেমেছিল, নামেনি। কেন নামেনি? তুই তো করিসনি রে বাবা, এরকম একটা জঘন্য কাণ্ড, তাহলে তার বিরুদ্ধে তো নামতে হবে। এই যে আমি তার জন্য বলছি, এই যে সিলেক্টিভ ব্যাপার, বাংলাদেশে কিছু হলে নামবো না, প্যালেস্তাইনে কিছু হলে নামবো, ভিয়েতনামে কিছু হলে নামবো, মার্কিন সাম্রাজ্যবাদকে খিস্তি দিয়ে উড়িয়ে দেব। ঠিক আছে, আরে আমাদের নীতি হবে আমাদের দেশটার জন্য যে ভালো, সেই মুহূর্তে যে ভালো, কারণ রাজনীতি হচ্ছে সবসময় স্ট্যাটিক, ডাইনামিক, সবসময় একটা চলমান, থেমে থাকে না। আজকের শত্রু কালকের মিত্র, এই রাজনীতিতে এরকমই হয়। নীতি নৈতিকতা না, স্ট্র্যাটেজি। মোদির সাথে আমাদের ডোনাল্ড ট্রাম্পের খুব দোস্তি হলো, বেশ ভালো কথা, চলো। এবার আজকে দেখা যাচ্ছে ট্যাক্সেশন নিয়ে ঝগড়া হয়ে গেল, এটাও হতে পারে। হ্যাঁ, কথা হচ্ছে তুমি সেটাকে ফেস করবে কিভাবে। হ্যাঁ, তুমি যদি ওই যে ট্রাম্পের সবকিছুর মধ্যেই ভালো দেখো, তাহলে হচ্ছে ওই প্যালেস্টাইনে কিছু হলে তোমার এখানে হল্লা মচানো, এটা হয় না। তার জন্য বলছি যে আমি যখনই যা করব সেটা সিলেক্টিভ না হয়ে যদি ফর দ্য বেনিফিট অফ মাই কান্ট্রি হয়, তাহলে কিন্তু না এই হাস্যকর ব্যাপারগুলো হয় না। হ্যাঁ, প্যালেস্টাইনের কিছু হলে এখানে হোক, রাস্তায় নামুক সবাই, খুব ভালো তো, মানবিকতা, বিশ্ব মানবতা বোধ, অনেক কিছুই বলা, কিন্তু বাংলাদেশে হলেও যাতে নামা, তাহলেই মিটে যায় ব্যাপার, সেটা হয়। এরকম আরো অনেক কেস আছে। আমাদের বঙ্গভঙ্গর সময় এখানে যে রায়ট হলো, বঙ্গভঙ্গ হলো কেন, কাশ্মীর থেকে পণ্ডিত বিতরণ যেটা বিতরণ বলছি, বিতরণ হলো, সেখান থেকে কেন হলো, কি কারণে হলো, হয় না তো এইগুলো নিয়ে, ওই সাম্প্রদায়িক। হ্যাঁ, অথচ মেন স্ট্রিমেও সবাইকে নিয়ে আসা হয় না। একটা দেশে তো থাকবে সবাই মেন স্ট্রিমে থাকবে, হিন্দু মুসলমানের তো মানে কোনো কিছুতেই ভেদ নেই রে বাবা, তার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা, তো কি হয়েছে তাতে? পড়াশোনায় সে আলাদা কেন হবে, আইনের জন্য সে আলাদা কেন হবে? সব একসাথে থাকবে, একদম মেন স্ট্রিমে প্রত্যেকটি লোক থাকবে, সে আদিবাসী হোক যাই হোক। হ্যাঁ, এটা ভিপি সিং খুব ভালো করেছিল, আমাদের বিশ্বনাথ প্রতাপ সিং যখন প্রধানমন্ত্রী আছে, তিনি বলেছিলেন হ্যাঁ রিজার্ভেশন থাকবে, রিজার্ভেশন থাকবে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডে, সেটা ওই ব্রাহ্মণ কায়স্থ আদিবাসী শেডিউল কাস্ট ওইসব দেখে না, অর্থনৈতিক পিছিয়ে পড়া। কারণ ব্রাহ্মণ মানেই সব বড়লোক আর আদিবাসী মানেই সব গরিব, এটা তো নয়। আর জাতপাতে এত ভাঙবো কেন আমি লোকদের? আমি ভাঙবো অর্থনীতির ভিত্তিতে। হ্যাঁ, তাহলে পুরো দেশটার মঙ্গল হবে। কারণ একটা বর্গ যদি পিছিয়ে থাকে, মুসলমান পিছিয়ে থাকলে হিন্দু এগিয়ে গেল হয় না, যাতে দেশের উন্নতি অন্তত হবে না, ওকেও টেনে তুলতে হবে একদম ইকুয়াল স্টেটাসে। যার জন্য আজকাল এই যে নারী শিক্ষা, একটা অদ্ভুত জিনিস, সমাজের যদি মেয়েরাই পিছিয়ে থাকলো, হবে কিভাবে? এ কি? তার জন্যই বলছি যে আমাদের না সিলেক্টিভ হলে হবে না, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সিলেক্টিভ, ওই প্যালেস্টাইন বাংলাদেশের ক্ষেত্রে সিলেক্টিভ, জাতের দিকে সিলেক্টিভ, জেন্ডারের দিকে সিলেক্টিভ, আমরা সব দিকে সিলেক্টিভ, এইটাই মূল কথা। আমাদের এপিসোডটায় রাজনীতি, সমাজ, দেশ, সমাজের মানুষ সব নিয়ে বেশ জমে উঠেছে, কিন্তু সময় তো ধরা বাঁধা, তাই এপিসোডটা অত্যন্ত দুঃখজনকভাবে এখানেই শেষ করতে হচ্ছে। স্যারকে অনেক ধন্যবাদ আজ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সবশেষে আমার হয়তো এতখানি কথার পরে আলাদা করে কোনো কনক্লুশন দেওয়াটা একেবারেই সাজে না, তাই শুধু এটুকু বলেই শেষ করব, এবার হয়তো একটু মাথা খাটাবার, একটু ভাবার সময় এসেছে। কারণ বিষয়টা যখন রাজ্যের বা দেশের, তখন আমাদের বাদ দিয়ে তো সেটা নয়, আমরাই সেটাকে গঠন করি, আমরাই সেটার মূল ইউনিট। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির বোধহয় এবার ভাবার সময় এসেছে, নইলে পরিণতি কি হবে সেটা পরপর ঘটনাটা সাজিয়ে আপনারাই ভেবে নিন। আজকের মতো চলি, নমস্কার।